হুম। স্বাগতম সবাইকে এসপি কোচিং এ। প্রতিদিনের মতো আজকেও আমাদের অনলাইন ফ্রি ক্লাসের অর্থনীতি ক্লাস হবে। তো যারা জয়েন হচ্ছে একটু বাকিদেরকে জানিয়ে দাও যে ক্লাস স্টার্ট হয়েছে। আর আজকের ক্লাসটাতে স্যার এমনভাবে ক্লাস নেবেন, দুইটা সৃজনশীল প্রশ্ন করাবেন। দুইটা সৃজনশীল প্রশ্নের মধ্যে পুরো প্রথম অধ্যায় পুরোটা কভার হয়ে যাবে। তো আশা করি ক্লাসটা সবার উপকারে লাগবে। তো সবাই একটু শেয়ার করে দিবা, আর একটু মেনশন করে দাও সবাইকে। সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও, তো একটু কমেন্ট করো। ইয়েস স্যার, ওকে ঠিক আছে। হ্যাঁ স্যার। সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, কি অবস্থা সবাই? তোমরা কেমন আছো? একটু জানাও তোমাদের পড়ালেখার সার্বিক কি অবস্থা। একটু কষ্ট করে জানাও, কারণ সামনে হচ্ছে এসসি ফাইনাল পরীক্ষা, আবার বিভিন্ন কলেজে হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনাল। একটু জানাও সবার পড়ালেখার কি অবস্থা এবং তোমরা সবাই কেমন আছো। আমরা 1 মিনিটের মধ্যে শুরু করবো। একটু তোমাদের গ্রুপে একটু এসএমএস দাও সবাইকে আসার জন্য। কলম কোথায়? আচ্ছা, আমরা আসি, শুরু করছি। দেখো, আজকের টপিক হচ্ছে কি, আমরা হচ্ছে মাত্র দুইটা সৃজনশীলের মধ্যে প্রথম অধ্যায় শেষ। আর প্রথম অধ্যায় হচ্ছে সবচেয়ে সহজ চ্যাপ্টার এবং হচ্ছে প্রথম অধ্যায় থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে।
তো এই জন্য হচ্ছে আমরা দুইটা প্রশ্ন জাস্ট আপনি এসি পরীক্ষার আগে যারা হচ্ছে একদম দুর্বল স্টুডেন্ট, একদম সহজ কোনো কিছু পরে পাস করতে চান এবং পরীক্ষার আগে তো আসলে এত কিছু পরে প্র্যাকটিস করে যাওয়া পসিবল না ওদের জন্য, আপনি জাস্ট দুইটা সৃজনশীল দেখে যাবেন প্রথম অধ্যায় শেষ। আমি এখন যে ক্লাসগুলো কন্টিনিউ করব কয়েকদিন ধরে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা সাবজেক্টে এরকম দুইটা সৃজনশীল বা তিনটা সৃজনশীল পুরো অধ্যায় শেষ করব। তাহলে ওই তিনটা সৃজনশীল পড়লে আপনার জন্য আপনার পুরো বইয়ের এক্সারসাইজ হয়ে যাবে পুরো চ্যাপ্টারের। ঠিক আছে, ওকে আমরা আসি। দেখো দেখেন, জনাব মাহের সাহেব 1 খণ্ড জমিতে ধান ও গম উৎপাদনে কয়েকটি সংমিশ্রণ হচ্ছে নিম্নরূপ। মানে কি হলো, জনাব মাহের সাহেব হচ্ছে কি একটা জমিতে ধান ও চাষ করবে, 1 খণ্ড জমিতে ধান এবং গম দুইটা জিনিসই চাষ করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আরেকটা বিষয় বলি, ক্লাস ডিউরেশন। আমি দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমরা কয়টা স্লাইড, একটা স্লাইড, দুইটা স্লাইড, দুইটা, তিনটা, একটা হচ্ছে টোটাল 4টা স্লাইড। দেখছেন, টোটাল 4টা স্লাইড। তার মানে ক্লাসটা সর্বোচ্চ ডিউরেশন হলে আধা ঘন্টা। একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন। আমরা জানি আপনাদের মনোযোগ থাকে না, এর জন্য আমি হচ্ছে ক্লাস ডিউরেশন কমিয়েছি এবং খুব অল্প সময়ের মধ্যে শেষ করতেছি। ওকে, আসি। দেখেন, জনাব মাহের সাহেব হচ্ছে 1 খণ্ড জমিতে ধান ও কি চাষ করতেছে, গম চাষ করতেছে। ঠিক আছে, উনি জাস্ট আমাকে পরীক্ষায় এরকম একটা উদ্দীপক, এরকম একটা সূচি দেওয়া থাকবে। এই জিনিসটাকে আমরা কি বলি, সূচি। জাস্ট এরকম একটা উনি কি দেওয়া থাকবে, সূচি দেওয়া থাকবে। তাহলে এই সূচি থেকে আমার ঘ নাম্বারে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে? ঘ নাম্বারে আসতে পারে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। এটা তোমরা যতবার পরীক্ষা দিয়েছো, কলেজের পরীক্ষাগুলোতে দেখেছো যে এরকম একটা প্রশ্ন আসে, এরকম উদ্দীপক দেওয়া থাকে, বলে একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করো। 2 নম্বরে বলবে যে এন ও এন থেকে পি বিন্দুতে গমের সুযোগ ব্যয় নির্ণয় করো। তার মানে গ নাম্বারে এই দুই ধরনের প্রশ্ন আসবে। এই দুই ধরনের প্রশ্নই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। হয়তো উৎপাদন সম্ভাবনা রেখা নিয়ে আসবে, না হলে সুযোগ ব্যয় নিয়ে প্রশ্ন আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথম উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করছি। দেখো, উৎপাদন সম্ভাবনা রেখাটা আমরা অঙ্কন করি। ওকে, দেখো জাস্ট একটু বড় করে আঁকতেছি। এদিকে 0, এদিকে হচ্ছে, হ্যাঁ, ওকে। তাহলে দেখেন, প্রথম যেটা মান থাকবে সেটাকে আমরা ধরতেছি হচ্ছে, এটাকে আমরা ধরলাম হচ্ছে x। ঠিক আছে, এটাকে ধরলাম হচ্ছে আমি y। ঠিক আছে, তাহলে আমরা x কে উপরে লিখতেছি আর y কে নিচে লিখতেছি। যদি এটাকে অন্য কালার ইউজ করতে পারি, তা দেখা না যাইলেও অন্য কালার ইউজ করা যায়। এটাকে আমরা x ধরতেছি, এটাকে আমরা x ধরতেছি, এটাকে আমরা y ধরতেছি। তাহলে আমি উপরে লিখতেছি হচ্ছে x আর নিচে লিখতেছি হচ্ছে কি y। ওকে, তবে এখানে সর্বোচ্চ মান দেখেন তো, সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে 100। ঠিক আছে, আর এদিকে সর্বোচ্চ মান হচ্ছে কত আপনার, এদিকেও সেম 100। তাইলে আমরা 5 নিলে 20টা রান দিতে হচ্ছে, 10 নিলে 10টা রান দিতে হচ্ছে। তাহলে আমরা কত করে নিই, 10 করে নিই, তাহলে ভালো হয়। তাহলে দেখেন 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে, ওকে। এদিকে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ওকে, 10, 20, 30। কালারটা দেখা যাচ্ছে কিনা একটু জানাও তো আমাকে, আমি একটু চেক করি। একটু জানাও কালারে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ চিত্রটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, কালার একটু প্রবলেম হচ্ছে মনে হয়, আমি এটাতে চেঞ্জ করে দিচ্ছি। ওকে, কালার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, জিহান চৌধুরী স্যার, একটু সাউন্ড একটু কম আসতেছে, একটু জানান। আর কারো সাউন্ডের প্রবলেম হচ্ছে কিনা? হ্যাঁ, এসএস এর জন্য ভাই টাইম দিব। হ্যাঁ স্যার, নমস্কার। রূপশ্রী দত্ত, নমস্কার। হাসান মুরাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। দীপরাজ, ক্লিয়ার স্যার, ক্লিয়ার, ক্লিয়ার স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে দেখো আমি এটা অঙ্কন করছি। লাল দিলে মনে হয় পারফেক্ট। ওকে, তাহলে আমরা এখানে লিখতেছি এক্স
লিখতেছি এক্স দ্রব্য, এখানে লিখতেছি ওয়াই দ্রব্য, ঠিক আছে। ওকে, আমরা এখানে 10 10 করে নিচ্ছি, তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100। এদিকেও সেম নিচ্ছি আমি, 10 20 30 40 50 60 70 80 90 100, ঠিক আছে। ওকে, তাহলে এখন দেখো আমরা জাস্ট এটা দেখা যাচ্ছে একটু যারাও তো কোনো প্রবলেম হচ্ছে কিনা ক্লাসে। জান্নাতুল মাওয়া, আসসালামু আলাইকুম স্যার। ওকে, দেখা যাচ্ছে না। দীপরাজ, হ্যাঁ কালার চেঞ্জ করলে ভালো হয় ভাই। আমি কালার তো চেঞ্জ করছি, এখন এর মধ্যেও দেখা যাচ্ছে কিনা দেখেন। সাদা মনে হয় বেশি ভালো দেখা যাচ্ছে। আচ্ছা সব ঠিক আছে দীপ্ত, হ্যাঁ ঠিক আছে। বাকিরা একটু জানান কালার প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা সব ঠিক আছে। আচ্ছা আর একটা বিষয় হচ্ছে, তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দাও, এখনো পর্যন্ত তেমন কেউ শেয়ার করো নাই। রেড কালারটা ইউজ করিয়েন না, ওকে চন্দ্রিমা, রেড কালারটা ইউজ করবো না। বাকিরা একটু বলেন আর একটু কষ্ট করে শেয়ার করেন, কে কে শেয়ার করছে একটু জানান। কারণ হচ্ছে আপনাদের শেয়ার কমেন্ট এগুলো হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে কি একটা এনার্জি পাই আমরা ওখান থেকে। এজন্য একটু জানান, একটু কষ্ট করে শেয়ার করে দেন। আর কে কে শেয়ার করলে একটু আমাকে কষ্ট করে জানান, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কাজ করতেছি। দেখেন প্রথমে এক্স দ্রব্য 100, ওয়াই দ্রব্য কত 0, ঠিক আছে। তাহলে এক্স 100 এখানে, তারপর ওয়াই 0 এখানে, তো টানটা এই বরাবর টানা দরকার। তারপরে আমি টেনে দিয়ে আর বিশ্রী করতেছি না, আমি জাস্ট এখানে হচ্ছে এ বিন্দু দিয়ে দিলাম। ক্লিয়ার? ও আচ্ছা, এখানে এ বিন্দু দিতে পারবো না আমরা, কারণ এখানে ডাইরেক্টলি বলে দিছে কোন বিন্দু দেওয়ার জন্য। ডাইরেক্টলি দেয়া আছে কোন বিন্দু, কোন বিন্দু বলে দিছে, আপনি দেখেন ভালো করে। এখানে বলে দেয়া আছে কোন বিন্দু, এখানে বলে দেয়া আছে কোন বিন্দু, এম বিন্দু দিতে হবে। তার মানে y এর মান 0, x এর মান হচ্ছে 100, তার মানে এখানে আমি কোন বিন্দু দিব, এম বিন্দু। আমি এখানে এম বিন্দু দিলাম, যেহেতু ওরা বলেই দিছে ফিক্স করে। ওকে, এরপর দেখেন x এর মান 75, y এর মান কত 65। 75 কোথায় আছে, 70 এর উপর, ঠিক না। ওকে, আর এদিকে y 65 কোথায় আছে, 60 এর পর, ঠিক আছে। জাস্ট আমি এ দিয়ে টেনে দিলাম, এটা হচ্ছে কোন বিন্দু আপনার হচ্ছে, এটা হচ্ছে এন বিন্দু। ক্লিয়ার? ওকে, এরপর x এর মান 50, x এর মান 50, x এর মান দেখছেন, এই x এর মান 50 এই বরাবর। ক্লিয়ার? ওকে, আর y এর মান কত 85। 85 কোথায়, 80 এবং 90 এর মাঝখানে। এটা হচ্ছে কি এম এন, এটা হচ্ছে কি পি বিন্দু। ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এবার দেখেন কিউ, দেখেন x এর মান কত 0, এই x এর মান 0 এখানে, আর y এর মান কত 100। তাহলে y এর মান 100 হচ্ছে এই বরাবর গিয়ে এইখানে মিলতেছে, তার মানে আমরা এটাকে কোন বিন্দু বলতেছি, কিউ বিন্দু। তাহলে আমরা চারটা বিন্দু পাইছি, এই চারটা বিন্দু আমি এখন কি করে দিব, যোগ করে দিচ্ছি। তাহলে চারটা বিন্দু যদি যোগ করে দিই, ওকে চারটা বিন্দু যোগ করে দিচ্ছি। এখানে এম থেকে আসবে এন, এরপর আসবে পি, এরপর আসবে কি কিউ। তার মানে চিত্র কি হয়ে গেছে, চিত্র নাম কি লিখবো আমরা, উৎপাদন সম্ভাবনা রেখা। চিত্রটার নাম আমরা কি লিখতে পারি, চিত্রটার নাম হচ্ছে কি উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা। এতটুকুতে কারো প্রবলেম আছে কিনা দেখেন, এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানান কষ্ট করে। এতটুকুতে কারো প্রবলেম আছে কিনা জানান। আর কে কে শেয়ার করছেন একটু দেখি আমি। জিসান চৌধুরী, প্রভা বড়ুয়া, অষ্টমী, প্রান্ত, রিক্তা দে, রিদি চৌধুরী, মিতু, 1 2 3 4 5, তার মানে 5 জন। পাপড়ি দে, বৃষ্টি 6 জন, সাধন দাস 7 জন, নির্বাচলা 8 জন, রূপশ্রী দে, রূপশ্রী দত্ত গুপ্তা 8 জন। এখানে আমি শেয়ার দেখতেছি মাত্র 8টি, তার মানে আপনারা যদি 8টা করেন, আমরাও করছি, তাহলে শেয়ারটা কই করলেন ভাই, শেয়ারটা আপনারা পোস্ট করবেন, যে কারো কোথাও গ্রুপে না, পোস্ট করেন একটু। মেঘলা তালুকদার, আপনারা যারা লিখতেছেন, আমি এখানে হিসাব করতেছি অলরেডি মনে হয় 12 জনের মতো লিখছেন ভাই, শেয়ার করছি, কিন্তু দেখা যাচ্ছে শেয়ার হয়েছে 8টি, আমি নিজেও তো 2টা করলাম।
একটু একটু কষ্ট করে শেয়ারটা করে দাও, পোস্ট করবা যে। ওকে, আর কোশ্চেন নো স্যার, বুঝছি স্যার, ওকে ঠিক আছে। আচ্ছা, তার মানে এই চিত্রটা আপনি আঁকার পর চিত্র যেভাবে আঁকছেন আপনি ওভাবে ব্যাখ্যা করবেন, মানে একটা সম্পাদ্যের মতো। টিচার হচ্ছে চিত্র দেখে কিন্তু ব্যাখ্যাগুলো কখনো করে না, কিন্তু আবার না লিখলে আছেন আবার কেটে ফেলে। সুতরাং আপনি এটা আপনার মনের মতো করে লিখতে পারবেন, জাস্ট আপনি একটু বই থেকে পড়লে আপনি ইচ্ছা মতো লিখতে পারবেন। বা আপনি এভাবে লিখতে পারেন, লম্ব অক্ষে হচ্ছে কি এক্স, এক্স মানে হচ্ছে কি গম, এক্স মানে হচ্ছে কি গম। ভূমি অক্ষে ওয়াই, ওয়াই মানে কি আমরা লিখতে পারি ধান, ঠিক আছে। আপনি লিখবেন যখন গম উৎপাদন 100, ধান উৎপাদন তখন 0, যা এম বিন্দুতে কি করে নির্দেশ করে। আবার আপনি লিখবেন ভূমি অক্ষে যখন গমের পরিমাণ 75, ধানের পরিমাণ কত 65, যা বি বিন্দুতে সরি এন বিন্দুতে কি করে নির্দেশ করে। এরপর লিখবেন না আপনি আবার লম্ব অক্ষে গমের মান, গমের পরিমাণ 50 এবং ভূমি অক্ষে ধানের পরিমাণ কত 85, যা পি বিন্দুতে নির্দেশ করে, পি বিন্দুকে নির্দেশ করে। এরপর লিখবেন যে আপনি লম্ব অক্ষে গমের পরিমাণ 0, ভূমি অক্ষে হচ্ছে ধানের পরিমাণ কত 100, যা কিউ বিন্দুতে নির্দেশ করে। সুতরাং এম এন পি কিউ আমরা যোগ করলে উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা পাই, বা কি কি রেখা পাই, পিপিসি রেখা পাই। এতটুকুতেই শেষ, আপনি নিজের মতো করে বানিয়ে লিখতে পারবেন, এটা কোনো প্রবলেম নেই। ওকে, এরপর দেখেন এখানে কি বলছে, একটু দেখেন এখানে কি বলছে যে হ্যাঁ বলছে কি দেখেন এন, এন এবং দেখেন এন থেকে পি বিন্দুতে গমের সূচক ব্যয় নির্ণয় করো। এন থেকে কোন বিন্দুতে, পি বিন্দুতে। তাহলে দেখেন এন বিন্দুতে আমার কতটুকু হয়েছিল 65, ঠিক আছে। আর পি বিন্দুতে আমার উৎপাদন হয়েছে কত 85, বুঝছেন। তার মানে আমরা আগে এন বিন্দুতে করতাম, তাহলে এন বিন্দুতে করলে আমার গমের পরিমাণ ছিল যে 75, ধানের পরিমাণ ছিল যে 65, ঠিক আছে। ওকে, তাহলে আমরা যদি বাড়াতে চাই মানে এন থেকে পি বিন্দুতে আসি, তার মানে আমার কোন উৎপাদন বাড়বে, ধান, ধান উৎপাদন যদি বাড়াতে চাই তাহলে কত একক বাড়তেছে দেখেন তো, কত একক বাড়তেছে এখানে আসলে, কত একক বাড়তেছে। আমরা 20 একক যদি কি বাড়াতে চাই, ধান একক বাড়াতে চাই 20 একক, যদি এখানে কত একক 20 একক না, দেখেন তো 65 থেকে 85 কত একক 20 একক। আমরা যদি 20 একক ধান উৎপাদন বাড়াতে চাই তাহলে আমাদেরকে এখানে কতটুকু ছাড়তে হচ্ছে 75 আর 50, মানে এখানে 25 একক গম কি করতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে। সুতরাং এই 25 একক গমের পরিমাণটা হচ্ছে কি ব্যয়, সুযোগ ব্যয়। এতটুকু জিনিসটা, এই জিনিসটা একটু বুঝছেন কিনা দেখেন, এই জিনিসটা একটু বুঝছেন কিনা দেখেন, এটা হচ্ছে কি ব্যয়, সুযোগ ব্যয়। দেখেন আমরা এন বিন্দু থেকে যদি পি বিন্দুতে আসি, কি বলছে এন বিন্দু থেকে যদি পি বিন্দুতে আসি তাহলে গমের সুযোগ ব্যয় নির্ণয় করো। তাহলে আমরা এন বিন্দুতে আসলে দেখেন ধান উৎপাদন আমরা কত এন বিন্দু থেকে, এন বিন্দু থেকে যদি পি বিন্দুতে আসি তাহলে আমার এই এখান থেকে এতটুকু মানে কত একক 20 একক আমরা কি বাড়তেছে, যে ধান উৎপাদন বাড়তেছে না। তো 20 একক ধান উৎপাদন বাড়ার জন্য আমাকে কি করতে হচ্ছে দেখেন তো, এখান থেকে এখানে চলে আসতে হচ্ছে। তার মানে এই এখানে মাঝখানে 25 একক গম উৎপাদন কি করতে হচ্ছে, ছেড়ে দিতে হচ্ছে। এই 25 একর যে গম উৎপাদন ছেড়ে দিচ্ছে এটাকে বলা হয় সুযোগ ব্যয়, বুঝছেন কিনা দেখেন। তার মানে আমরা যদি এন বিন্দু থেকে পি বিন্দু, তাহলে আপনি চিত্রটা আবার অঙ্কন করবেন। অঙ্কন করার সময় আপনি যখন বাক্যা দিবেন, বাক্যা দেওয়ার সময় লিখবেন যে আমরা এন বিন্দু থেকে পি বিন্দুতে যদি উৎপাদন করি তাহলে আমার 20 একক ধান উৎপাদন কিভাবে বৃদ্ধি পাবে, 20 একক ধান উৎপাদন কিভাবে বৃদ্ধি পাবে। তাহলে 20 একক ধান উৎপাদন বাড়াতে গেলে আমাকে গম উৎপাদন কতটুকু ছেড়ে দিতে হচ্ছে, 25 একক গম উৎপাদন ছেড়ে দিতে হচ্ছে, মানে আমার গম 25 একক গম উৎপাদন কম হচ্ছে। এই 25 একক গম উৎপাদন যে কম হচ্ছে সেটাকে আমরা বলতেছি কি ব্যয়, গমের সুযোগ ব্যয়। এতটুকু জিনিসটা বুঝছেন কিনা দেখেন। আপনি জাস্ট 2 নম্বরটা বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান, একটু কমেন্টে জানান। স্যার ব্লুটা দিয়েন না, আচ্ছা ঠিক আছে ভাই, আর দিব না, ব্লুটা দিব না। ওকে, আচ্ছা হোয়াইট ইউজ করবো, শুধু হোয়াইট ইউজ করবো, সমস্যা নেই ভাই। আপনারা বুঝছেন কিনা জানান। ওকে, 15 জন শেয়ার, একটু জানান বুঝছেন কিনা, আর একটু করে বুঝাই দেন কোন জায়গায় বুঝাবো। ওকে, প্রশ্নটা দেখেন কি বলছে, বলছে যে প্রশ্নটা কি বলছে দেখেন, পুরোটা ইউজ করি। এন বিন্দু থেকে যদি আমরা পি বিন্দুতে আসি তাহলে গমের সুযোগ ব্যয় কত। তাহলে দেখেন এন বিন্দুতে আমি উৎপাদন করতাম কতটুকু, এন বিন্দু উৎপাদন করতাম 65 একক, ঠিক আছে। ওকে, এন বিন্দু উৎপাদন করতাম 65 একক।
তাহলে এন বিন্দু থেকে আমরা কিউ পি বিন্দুতে আসি, তাহলে আমার ধান উৎপাদন বেড়ে হচ্ছে 85 একক। তার মানে ধান উৎপাদন বৃদ্ধি পাচ্ছে কত একক? 20 একক। তার মানে আমার এখান থেকে আমি যদি এন বিন্দু থেকে যদি পি বিন্দুতে আসি, তাহলে আমার 20 একক ধান উৎপাদন বেড়ে যাচ্ছে। তাহলে এই 20 একক ধান উৎপাদন বাড়াতে হলে আমি এন বিন্দু থেকে পি বিন্দু আসছি, দেখেন তো আমার রেখাটা এখানে চলে আসছে না? তার মানে আমার এখান থেকে এতটুকু গম উৎপাদন কম হচ্ছে। গম উৎপাদন কতটুকু কম হচ্ছে দেখেন তো? 75 থেকে আপনি 25 বাদ দেন, 50 বাদ দেন, তাহলে কত? 25 একক গম উৎপাদন কি হচ্ছে? কম হচ্ছে। তাহলে দেখেন 20 একক ধান উৎপাদন বাড়াতে হলে আমার 25 একক গম উৎপাদন কি করতে হচ্ছে? কমাতে হচ্ছে। এই যে আমি এই 25 একক গম উৎপাদন আমি কমাই দিছি, এই 25 একক গমটাকে আমরা বলতেছি সুযোগ বৃদ্ধি। দেখেন আপনি আগে উৎপাদন করতে এখানে, এখন আপনি উৎপাদন করতেছেন এইখানে উৎপাদন করতেছেন। তার মানে আপনি দেখেন এই জায়গাটুকু আপনি উৎপাদন করতে পারতেছেন না, এই 25 একক গমটা হচ্ছে আপনার জন্য সুযোগ বৃদ্ধি। আশা করি কারো কোনো প্রবলেম নেই, ঠিক আছে? ওকে, এরপরও আপনার প্রবলেম থাকলে আপনি হচ্ছে ক্লাসটা শেষ হওয়ার পর আপনি এখন টাইমটা একটু দেখে নেন, আপনি কোন টাইমে পড়াচ্ছি, এখান থেকে আপনি জাস্ট এটা পার্টটা একটু দেখে নিলে বুঝে যাবেন। যদি তাও না বুঝেন আপনি কালকে অফিসে আসলে আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? ওকে, এরপর আমরা তার মানে ঘ নাম্বারে দুইটা প্রশ্ন আসবে, হয়তো উৎপাদন সমূহ রেখা আসবে, না হলে সুযোগ বেয়ে আসবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। দেখেন সেম চিত্রটা, সেম সেম সবকিছুই আছে, শুধু এখন এতক্ষণ আমরা হচ্ছে গ বিভাগ নিয়ে কথা বলছি, এখন আমরা ঘ নাম্বার নিয়ে প্রশ্ন নিয়ে কথা বলবো। ঘ নাম্বারে কি বলছে দেখেন, রোমান চিহ্ন, মাহের সাহেব কি 75 মন গমের সাথে 85 মন ধান কিংবা 50 মন গমের সাথে 65 মন ধান উৎপাদন করতে পারবে কিনা বিশ্লেষণ করো। আচ্ছা আমি চিত্রটা আবার অঙ্কন করতেছি, চিত্রটা আবার অঙ্কন না করলে সেটা বোঝানো পসিবল না। আমি এখানে জাস্ট বুঝে দিচ্ছি, উপরে লিখতেছি এক্স, এক্স কে আমরা বলতেছি গম, এক্স হচ্ছে গম, ঠিক আছে? ওকে, আর ওয়াই হচ্ছে কি? ধান। তাহলে আমি উপরে লিখতেছি এক্স গম আর ওয়াই হচ্ছে কি? ধান, এটা লিখতেছি। একটু মন দিয়ে বুঝো, আমি এদিকে 10 করে নিচ্ছি। তাহলে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ওকে, এদিকেও সেম 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন আমি জাস্ট চিত্রটা আবার অঙ্কন করতেছি, কারণ চিত্রটা অঙ্কন না করলে বোঝানো যাবে না। তাহলে দেখেন 100 0, তাহলে এদিকে আসেন, এদিকে হচ্ছে 0, এদিকে হচ্ছে 100। আমি এখানে আগের মতো এম বিন্দু দিলাম, ঠিক আছে? ওকে, 75, 50, 65, 75 কোথায় আছে? এক্স এর মান 75, এই এখানে 70 এর উপর, হ্যাঁ? আর 65 কোথায়? এই 60 এর উপর। তাহলে হচ্ছে কি? এন। এরপর দেখেন এক্স এর মান কত? 50, এক্স এর মান 50। ওকে, ওয়াই এর মান কত? 85, 85 কত? 80 এর পরে, ঠিক আছে? ওকে, এটা হবে কোন বিন্দু? পি বিন্দু। তারপর হচ্ছে এক্স এর মান কত? 0, এই এক্স এর মান 0, ঠিক আছে? ওয়াই এর মান কত? 100, ওয়াই এর মান কোথায়? 100 এখানে। এটা হচ্ছে কিউ বিন্দু, ঠিক আছে? আমরা এখন এই চারটা বিন্দু কি করে দিব? যোগ করে দিচ্ছি, ঠিক আছে? জাস্ট যোগ করে দিচ্ছি। তাহলে এটা থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই রেখাটাকে আমরা কোন রেখা বলি? সংক্ষেপে পিপিসি রেখা বলি, প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ। সেটা আমরা প্রথম অধ্যায়ে বেসিক ক্লাসে বলে দিছি। উৎপাদন সমূহ রেখার ইংরেজি হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি গ্রাফ। তারপরে প্রোডাকশনের পি, পসিবিলিটির পি, গ্রাফের সি, সংক্ষেপে হচ্ছে পিপিসি রেখা বলি। আর বাংলা এটাকে বলি আমরা কি? উৎপাদন সম্ভাবনা রেখা, ঠিক আছে? ওকে, আচ্ছা আমরা এখন মূল পড়ায় আসি। এখন কি বলছে দেখেন তো, আপনি এখানে একটু দেখেন কি বলছে। মাহের সাহেব গমের 75, এখানে 75 যখন, তখন বলছে ধান উৎপাদন 85, ধান উৎপাদন আর 65 হবে না, বলছে কত হতে হবে? 85 হতে হবে, ঠিক আছে? ওকে, এরপর দেখেন আবার কি বলছে দেখেন, 50 মন গম, 50 মন গম, হ্যাঁ এখানে হলে ধান উৎপাদন হবে কত? 65, তাহলে এখানে বলছে কত? 65 হবে। তাহলে আমরা করি, দেখেন এখন যেটা পরিবর্তন এগুলো নিয়ে কাজ করবো। 75, 75 হলে তখন হবে কি? 85, 85 দিলাম। এরপর বলছে 50 হলে, 50 হলে কত হবে? 65, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন নতুন জিনিস, নতুন যেগুলো পাইছি এগুলো নিয়ে করবো। 75, 75 কোথায়? এইটা 75, আর হচ্ছে 85, 85 হচ্ছে এইখানে। তার মানে দেখেন তো এই রেখাটা এখান থেকে এইখানে হচ্ছে, আশা করি বুঝতে পারছেন।
দেখেন 85, সরি 75, দেখছেন এই 70 এর উপর হচ্ছে 75 গেছে, এখানে 75 বড় আসছে, আর এদিকে হচ্ছে কত 85 এ বরাবর আসছে। তাহলে আমরা এখানে কি কি বিন্দু গেল, এম এন পি কিউ, তাহলে আমরা এখানে আর দিতে পারি, এখানে আমরা দিলাম না আর বিন্দু। ক্লিয়ার? তাহলে আমরা নতুন করে একটা বিন্দু পাইছি, সেটা হচ্ছে কোন বিন্দু, আর বিন্দু। এতটুকু আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? ওকে, এরপর দেখেন আমার এক্স এর মান কত, 50, তাহলে ওয়াই এর মান কত বলছে, 65, তাহলে এক্স এর মান যদি 50 হয়, এক্স এর মান 50 হচ্ছে এখানে, হ্যাঁ ঠিক আছে, তাহলে ওয়াই এর মান হয়ে যাবে কত, 65, 65 কোথায়, এইখানে, এইখানে হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে ঠিক আছে গেল, এখানে মিলতেছে, আমরা এখানে দিলাম যে কার নাম দিব, হৃদয় স্যারের এস দিচ্ছি, হৃদয় স্যারের এস দিলাম। তাহলে দেখেন আমরা এখন নতুন করে দুইটা বিন্দু পাইলাম, একটা হচ্ছে আর বিন্দু, একটা হচ্ছে এস বিন্দু। ওকে পাইছি, ঠিক আছে। এখন এখানে বলছে যে এখানে উৎপাদন করতে পারবেন কিনা প্রশ্ন জিজ্ঞেস করছে, এবং বিশ্লেষণ করো। তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, আশা করি তোমাদের সকলের মনে আছে, উৎপাদন করতে গেলে কি লাগবে, সম্পদ লাগবে। উৎপাদন করতে গেলে কি লাগবে, সম্পদ লাগবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কি নিয়োগ করতে হবে, পূর্ণ নিয়োগ, মানে আপনার কাছে যে পরিমাণ সম্পদ আছে সেটা সর্বোচ্চ ব্যবহার করতে হবে, সেটাকে বলা হয় কোন নিয়োগ, পূর্ণ নিয়োগ করতে হবে। তাহলে আপনি যদি পূর্ণ নিয়োগ করেন তাহলে কি হবে, উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়লে কর্মসংস্থান হলে দেশের জাতীয় আয় বেড়ে যাবে, আবার জাতীয় আয় বাড়ে গেলে আমাদের দেশ কি হচ্ছে, উন্নতি হচ্ছে, ঠিক আছে? সুতরাং আমরা সবসময় কি নিয়োগ করব, পূর্ণ নিয়োগ করব। আশা করি বোঝাতে পারছি। এই জন্য আমরা দুইটা জিনিস মাথায় রাখতে হবে, উৎপাদন করতে হলে আমাদের সম্পদ লাগবে, এবং সম্পদের কি ব্যবহার হতে হবে, পূর্ণ নিয়োগ, মানে সর্বোচ্চ ব্যবহার বা পূর্ণ নিয়োগ করতে হবে। এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা দেখেন, এতটুকু বোঝা গেছে কিনা দেখেন, তাহলে আমি পরবর্তীতে বিষয়গুলো বুঝাইতে পারবো। দেখেন এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। হ্যাঁ চমৎকার দাদা, চমৎকার বিশ্লেষণ, ধন্যবাদ দাদা। আজকে আমার বড় ভাইও আছে এখানে, উনি হচ্ছে ইকোনমিক্স এর প্রফেসর, প্রিভেন ইউনিভার্সিটির, ঠিক আছে? ওকে, ধন্যবাদ দাদা। এতটুকু বুঝছেন কিনা দেখেন। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানান। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানান। এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় মাস্ট আসবে। আপনি যদি কম পড়ে পাশ করতে চান, এগুলো আপনার জন্যই। আরোহী মজুমদার বুঝছি, অর্পি ঘোষ বুঝছি, চন্দ্রিমা বুঝছি, অর্পিতা দে বুঝছি, দীপা চাওলা বুঝছি, রোমানা সুলতানা বুঝছি। ওকে ওকে ওকে, মনিকা দিয়ে বুঝছি। ওকে, তাহলে দেখেন আমরা এই রেখাটাকে কোন রেখা বলতেছি, উৎপাদন সম্ভাবনা রেখা বা পিপিসি রেখা বলতেছি। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় যে আমার সম্পদ এর ভিতরে আছে, এর বাইরে কোনো সম্পদ নেই। আমি আবার বলতেছি, এই রেখাটা দ্বারা কি বোঝায়, আমার সম্পদ আছে হচ্ছে কোথায়, এই রেখাটার ভিতরে, এর বাইরে কোনো কি নাই, সম্পদ নাই। এখন বলে আমি আর বিন্দু উৎপাদন করতে পারবো কিনা, একটু জানান আর বিন্দু উৎপাদন করা যাবে কিনা। কারণ এই রেখাটা দ্বারা বোঝায় যে আমার সম্পদ হচ্ছে এর ভিতরে, বাইরে নাই। তো বাইরে সম্পদ না থাকলে আমি উৎপাদন করতে পারবো কিনা, আর বিদ্যুৎ উৎপাদন কি সম্ভব নাকি সম্ভব নয়। 1 মিনিট সময়, আপনি 1 মিনিটের মধ্যে জানান, 1 মিনিটের মধ্যে জানান, 1 মিনিটের মধ্যে জানান, বুঝছেন কিনা। ওয়ান মিনিটের মধ্যে জানান, বুঝছেন কিনা। সরি, এখানে উৎপাদন করা যাবে কিনা আর মধ্যে, না স্যার যাবে না, বাকিটা জানান, জানান কুইক কুইক। রোমানা সুলতানা, না স্যার, ওকে, পারবো পারবো না, সম্ভব না। ওকে, তার মানে আপনারা বুঝে গেছেন, যেহেতু আমার পিভিসি রেখার বাইরে কোনো সম্পদ নেই, সুতরাং আর বিদ্যুৎ উৎপাদন করা কি নয়, সম্ভব নয়। এতটুকু দিয়ে কারোর প্রবলেম নেই, যেহেতু আপনারা উত্তর দিচ্ছেন। ওকে, এখন বলেন আমরা এস বিন্দুতে উৎপাদন করতে পারবো কিনা, কারণ এটা পিভিসি রেখার ভিতরে। তাহলে এস বিন্দুতে উৎপাদন করা যাবে কিনা, এখন বলেন এস বিন্দু যাবে নাকি যাবে না, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি বলেন। এস বিন্দুতে, এস বিন্দুতে, আর বিন্দু শেষ, এস বিন্দুতে বলেন যাবে নাকি যাবে না।
আচ্ছা ওটা বুঝছি, ওটা সবাই বুঝছে, এটা আমিও বুঝছি, সবার উত্তর আসতেছে এখন। এখানে কি হয় আপনি, হ্যাঁ, প্রভা বড়ুয়া, হ্যাঁ যাবে স্যার, মল্লিকা দেবী যাবে স্যার, ওকে, অর্পি ঘোষ যাবে, দীপ্ত সেনগুপ্ত তুই করবি যে, এরা ভাই এখানে অপ্রাসঙ্গিক কথা বলবেন না। আহ এখানে জিহান লিখছে যাবে না, বাকিরা জানান। রিকা চৌধুরী মিহু যাবে, পারবো কিন্তু, ওকে, নিয়োগ হবে না স্যার, ওকে। তারপরে দেখেন এখানে উৎপাদন করা কি হবে, সম্ভব হবে, কেন? কারণ আমার কি আছে, সম্পদ আছে, তাহলে আমি লিখবো উৎপাদন করা কি সম্ভব। কারণ কি, কারণ কি আছে, সম্পদ আছে। ওকে, এতটুকু সবাই বুঝছেন। আচ্ছা, এখন বলেন যৌক্তিক কিনা, যৌক্তিক কিনা, কারণ দেখেন আমরা এখানে পূর্ণ নিয়োগ হতে হবে। পূর্ণ নিয়োগ হচ্ছে আমি যদি এই বিন্দুতে উৎপাদন করি, আমি যদি এই যে এস বিন্দুতে উৎপাদন করি, দেখেন আমার অনেকগুলো জমি খালি থাকতেছে, তাহলে অনেকগুলো জমি খালি থাকে, তাহলে আমার এখানে কি নিয়োগ হচ্ছে না পূর্ণ নিয়োগ হচ্ছে। দেখেন আমার জমি আছে এতটুকু, কিন্তু আমি উৎপাদন করতেছি এতটুকু, এখানে অনেকগুলো জমি খালি থাকতেছে, তার এখানে পূর্ণ নিয়োগ হচ্ছে না, এই জন্য এখানে উৎপাদন করা কি নয়, যৌক্তিক নয়। তাহলে এখানে লিখবো যে উৎপাদন কি নয়, উৎপাদন করা যৌক্তিক নয়, যৌক্তিক নয়। কারণ, কারণ হচ্ছে কি, পূর্ণ নিয়োগ হচ্ছে না, পূর্ণ নিয়োগ হচ্ছে না, পূর্ণ নিয়োগ হচ্ছে না। এতটুকু বুঝছেন কিনা দেখেন, আমি আবার রিভাইজ করতেছি। দেখেন আমরা যদি এস বিন্দুতে উৎপাদন করি, আমরা যদি এস বিন্দুতে উৎপাদন করি অনেকগুলা জমি, দেখেন তো এই এতটুকু পর্যন্ত অনেকগুলা জমি খালি থাকতেছে, এই জায়গা পরিমাণ দেখেন তো অনেকগুলা জমি খালি থাকতেছে না, তার মানে এখানে সম্পদে কি হচ্ছে না, পূর্ণ নিয়োগ হচ্ছে না, তার মানে পূর্ণ নিয়োগ না হলে সেটা কি নয়, যৌক্তিক নয়। কেন যৌক্তিক নয় দেখেন তো, পুনর্যোগ যদি না হয় আমার উৎপাদন কি হবে, উৎপাদন কমবে, উৎপাদন কমবে, উৎপাদন করলে কর্মসংস্থান কমবে, তো কর্মসংস্থান কমলে কি হবে, বেকারত্ব বৃদ্ধি পাবে, কর্মসংস্থান কমবে, কর্মসংস্থান কমলে কি হবে, বেকারত্ব বাড়বে, তাহলে বেকারত্ব ভালো ভাড়া তো কোনো দেশের জন্য ভালো না, তার এটা অর্থনীতি খারাপ প্রভাব পড়বে। এই জন্য হচ্ছে আমার এস বিন্দুতে উৎপাদন করা কি নয়, সম্ভব, সম্ভব তবে কি নয়, যৌক্তিক নয়, কারণ এখানে পুনর্নিয়োগ হচ্ছে না। আর পুনর্নিয়োগ না হলে কি হবে, উৎপাদন কমবে, উৎপাদন কমলে কর্মসংস্থান কমবে, কর্মসংস্থান কমলে বেকারত্ব কি পাবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাই আমরা হচ্ছে এস বিন্দুতে উৎপাদন করব না। তাহলে আমরা কোন বিন্দুতে উৎপাদন করব, এই যে পিপিসি রেখার উপর এন এম এন পি কিউ, এই বিন্দুতে উৎপাদন করব। তাহলে উৎপাদন করলে আমার উৎপাদন সম্ভবও হবে এবং যৌক্তিকও হবে, কারণ এখানে যদি আমি উৎপাদন করি আমার সম্পদে কি নিয়োগ হবে, পূর্ণ নিয়োগ হবে। এই জিনিসগুলো একটু বুঝছো কিনা আমাকে জানাও, কারো প্রবলেম থাকলে জানাও। কারো প্রবলেম আছে কিনা জানাও, রোমানা সুলতানা না প্রবলেম নাই, বাকিরা জানান প্রবলেম আছে কিনা। হ্যাঁ পুনর্নিয়োগ হচ্ছে না যে স্যার, হ্যাঁ ঠিক আছে, চন্দ্রিমা বিশ্বাস, ঠিক আছে, একটু বাকিরা জানান। বুঝছি স্যার, রোমানা সুলতানা বুঝছি, বাকিরা জানান, কারো প্রবলেম থাকলে বুঝা, রিক্তা দে, অর্পি ঘোষ, আরোহী মজুমদার, অর্পিতা দে, স্যার একটু এসএস নিব, হ্যাঁ নিয়ে ফেলেন, আমি আপনাদের জায়গা করে দিয়েছি, ওকে বুঝছি, বাকিরা জানান। ওকে সবাই বুঝছেন, আশা করি এসএসসি নেওয়া হয়ে গেছে, আমরা ক্লাস তাদের শেষ করবো, এই জন্য আমি এগুলো মুছে দিচ্ছি। ওকে, এখন আপনি একটা জিনিস দেখেন, পরে আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, যদি এটা কম আসে, এতটুকু পর্যন্ত বেশি আসে, উদ্দীপক থেকে প্রাপ্ত রেখা, প্রাপ্ত উদ্দীপক থেকে প্রাপ্ত রেখা মানে যে পিপিসি রেখাটা পাইছি ওইটা অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা কিভাবে নির্দেশ করে। তাহলে দেখেন আমরা একটা উৎপাদন সমূহ রেখা অঙ্কন করলাম, ওকে, আমরা লিখলাম এদিকে হচ্ছে এক্স, এক্স মানে কি লিখছিলাম, গম, ঠিক আছে, ওকে, এক্স হচ্ছে গম, ওয়াই হচ্ছে কি ধান, ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখানে একটা পিভিসি রেখা পাইছিলাম, মনে আছে, পিভিসি রেখা পাইছিলাম, আমি এটাকে আপনার এ বিন্দু দিচ্ছি, এই পিভিসি রেখাকে আমি দিচ্ছি এ থেকে এ বিন্দু, এ এবং বি রেখা দিচ্ছি, এটা হচ্ছে পিভিসি রেখা পাইছি। এতটুকু বুঝছেন কিনা দেখেন, এটা হচ্ছে একটা উৎপাদন সম্ভাবনা রেখা, এতটুকু বুঝছেন কিনা দেখেন তো, জাস্ট আমি মানগুলো বাদ দিয়ে এতটুকু লিখলে বুঝছেন কিনা দেখেন।
এতটুকু বুঝছেন কিনা জানান। এখানে আমি একটা কথা লিখে দিলাম, অর্থনৈতিক সমৃদ্ধ মন্দা উৎপাদন রেখাকে কি করে, স্থানান্তর করে, মানে উৎপাদন রেখাটা স্থির থাকে না, এটাকে আমরা উৎপাদন সমূহ রেখা, ওই যে হলুদ রেখাটা দিলাম ওটাকে আমরা উৎপাদন সমূহ রেখা বলতেছি, ঠিক আছে। তার মানে আমরা যদি অর্থনৈতিক সমৃদ্ধি ও মন্দা এই দুইটা জিনিস নির্ণয় করতে যাই, তাহলে উৎপাদন সমূহ রেখাটা স্থানান্তর করে, করে মানে স্থানান্তর করবে, হয়তো এদিক দিয়ে যাবে না হলে এদিক দিয়ে যাবে, ঠিক আছে। তার মানে এটাকে আমরা কি বলতেছি, পিপিসি রেখা বা উৎপাদন সম্ভাবনা রেখা বলি, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন উৎপাদন সম্ভাবনা রেখা যদি আমার সামনের দিকে যায়, উৎপাদন সম্ভাবনা রেখা যদি আমার কি সামনের দিকে যায় মানে বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে আমি এটাকে দিলাম যে সিডি, এটা হচ্ছে সিডি দিচ্ছি আমি, জাস্ট এটাকে দিলাম সিডি, এটা একটা নতুন রেখা দিলাম সিডি। আর একটা রেখা দিচ্ছি দেখেন, এটা হচ্ছে কি এটাকে দিলাম হচ্ছে সিডি, এটাকে দিলাম ই এবং কি এফ রেখা। তাহলে আমার পিভিসি রেখা ছিল যে আগে একটা, এটা হচ্ছে আমার ফিক্সড পিভিসি রেখা, মানে যেটা আমরা এখান থেকে পাইছি, এখান থেকে পাইছি, এটা ধরেন এটা হচ্ছে আমার ফিক্সড পিভিসি রেখা, ঠিক আছে। এখন এটা যদি পরিবর্তন হয়ে নতুন আরেকটা, দেখেন নতুন হয়েছে এখানে আরেকটা, এই নতুন হয়েছে আরেকটা পিভিসি রেখা, ঠিক আছে। এরপর এখানে পরিবর্তিত হয়ে আরো একটা পিভিসি রেখা হয়েছে, তার মানে আমরা পিভিসি রেখা পাইছি কয়টা, তিনটা, তার মানে এটা হচ্ছে ফিক্সড, এই মাঝখানেটা হচ্ছে আমার জন্য কি ফিক্সড, ঠিক আছে। এটা ফিক্সড পিভিসি রেখা, মানে এটা উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা যদি বাড়ে, এখানে আমরা কি বলছি দেখো তো, অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক মন্দা যদি আমরা নির্ণয় করতে যাই, অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক মন্দা নির্ণয় করতে গেলে উৎপাদন সম্ভাবনা রেখা কি হবে, স্থানান্তর হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখেন উৎপাদন সম্ভাবনা রেখা যদি সামনের দিকে আগায়, সামনের দিকে আগায়, দেখছেন এখান থেকে এখানে বাড়ছে না, তাহলে আমরা ধরে নিই যে অর্থনৈতিক কি হচ্ছে, সমৃদ্ধি, অর্থনৈতিক কি হচ্ছে, সমৃদ্ধি হচ্ছে। সামনের দিকে গেলে মানে ডান দিকে গেলে, তাহলে উৎপাদন সমূহ রেখা যদি আমার ডান দিকে স্থানান্তর হয়, তাহলে আমরা ধরুন অর্থনৈতিক কি হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, ঠিক আছে। আর আর যদি পিভিসি রেখা বা উৎপাদন সমূহ রেখা আমরা বাম দিকে চলে আসে, তাহলে আমরা ধরুন অর্থনৈতিক কি হচ্ছে, মন্দা সৃষ্টি হচ্ছে। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, মাঝখানে হলুদটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে। এটা হচ্ছে যদি ডান দিকে যাই, আমার এদিক দিয়ে ডান দিকে গেলে আমরা ধরে নিই অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, মানে পিভিসি রেখা যদি ডান দিকে বাড়তে থাকে, তাহলে আমরা ধরে নিচ্ছি অর্থনৈতিক কি হচ্ছে, সমৃদ্ধি হচ্ছে, ক্লিয়ার। আর যদি বাম দিকে আসে, আমরা ধরে নিই যে অর্থনৈতিক কি হচ্ছে, মন্দা হচ্ছে। এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন। ক্লিয়ার স্যার। সাদাত হোসেন সাগর, সাদাত হোসেন সাগর আমার অনেক পুরনো স্টুডেন্ট, বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ধন্যবাদ ভাই, অনেকদিন পর। সৈকত ভাই, না মজা হবে, আগে এতটুকু বুঝছেন কিনা দেখেন, ক্লিয়ার স্যার, কারণ সবার পরীক্ষা, এতটুকু বুঝছেন কিনা দেখেন, এতটুকু জানান, কারো কেউ বুঝছেন কিনা, সবাই বুঝছেন কিনা একটু জানান। অর্পি ঘোষ বুঝছি, বাকিরা জানান। তার মানে হচ্ছে আমার ডান দিকে গেলে এই যে হলুদ যেটা, এটা ফিক্সড পিভিসি রেখা, এটা হচ্ছে যদি ডান দিকে যায়, তাহলে আমরা ধরে নিচ্ছি কি হচ্ছে, অর্থনৈতিক সমৃদ্ধি হচ্ছে, মানে অর্থনৈতিক উন্নতি হচ্ছে। আর যদি বাম দিকে চলে আসে, আমরা ধরে নিই অর্থনৈতিক কি হচ্ছে, মন্দা হচ্ছে, মানে অর্থনৈতিক অবস্থা খারাপ। এতটুকু বুঝছেন কিনা জানান। বুঝছি স্যার, বুঝছি। মল্লিকা দেবী বুঝছি, ওকে। জয়ন্তিকা বড়ুয়া ডিগি, ঠিক আছে, বুঝছি। না রোমানা সুলতানা স্যার, যদি কোনোটাই না হয় ভাই হবে, কারণ না হলে কোনোটাই না হলে তো প্রশ্ন হইতো না। বুঝছি স্যার, দি প্লাস ডলার বুঝছি, ওকে। লিখতে দিয়ে বুঝছি, ওকে। আমরা নেক্সট, আর খুব বেশিক্ষণ নাই ক্লাস, সর্বোচ্চ 5 থেকে বা 7 মিনিট এরকম। আমরা নেক্সট স্লাইডে আসতেছি, দেখেন। তার মানে একটা প্রশ্ন আমাদের শেষ, একটা প্রশ্ন আমরা শেষ করছি, ওটা পড়ে যাওয়া। এখন হচ্ছে 2 নম্বর প্রশ্ন করছি, ওটা পড়লে আর আপনার প্রথমত আর কোনো প্রশ্ন করার দরকার নাই, সিকিউরিটির জন্য দুইটাই এনাফ। দেখেন এখানে কি বললো, দেখেন
আব্দুর রহমান সাহেব দেশে গিয়ে দেখলেন যে, কোন দেশে গেলেন? দেশে গিয়ে দেখলেন যে দেশটিতে সম্পদের ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত। অনুপস্থিত মানে নাই, ওকে। এবং কেন্দ্রীয় ভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়। তার মানে দেখেন, দেশে গিয়ে যেটা দেখছে এখানে সবকিছু তার মানে সরকারি হচ্ছে। তো সবকিছু যদি সরকারি হয়, কোন ধরনের অর্থ ব্যবস্থা হবে? তাহলে দেশে হবে যে কোন ধরনের? সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা হবে? সমাজতান্ত্রিক। এতটুকু বুঝছেন কিনা দেখেন, কারণ এখানে সবকিছু সরকারি। দেখেন তো, সম্পদের ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত, মানে কোনো ধরনের ব্যক্তিগত মালিকানা দিয়ে প্রতিষ্ঠান নাই, তেমন সবগুলো সরকারি, ঠিক আছে। এবং ওখানে কি কি হবে এগুলো সবগুলো কে নিয়ন্ত্রণ করবে? কেন্দ্রীয় ভাবে। কেন্দ্রীয় মানে ওই সরকারই নির্ধারণ করবে। এই জন্য দেশকে আমরা বলতেছি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেশ। এতটুকু বুঝছেন কিনা দেখেন, জাস্ট এই জিনিসটা বুঝছেন কিনা দেখেন, জিনিসটা বুঝছেন কিনা একটু জানান। বুঝছেন কিনা দেখেন। অন্দ্রিলা চৌধুরী বুঝছি, ওকে ওকে, বুঝছি বুঝছি, ঠিক আছে, ওকে। নেক্সট। এরপর দেখেন, তার মানে এ দেশ গেল। এরপর দেখেন, কিন্তু তার দেশ, তার দেশ মানে কার দেশ? রহমত, রহমান সাহেবের দেশ। কার দেশ? রহমান সাহেবের দেশ, ওকে। ব্যক্তিগত মালিকানা স্বীকৃত। স্বীকৃত মানে একটু বলেছে, স্বীকৃত, ওকে। এবং ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রচুরতা বিদ্যমান। তার মানে দেখেন, যদি ব্যক্তিগত সবকিছু হয়, তার মানে তাকে আমরা কোন কোন কি বলবো? রহমানের দেশকে আমরা বলবো যে কোন ধরনের দেশ? গণতান্ত্রিক অর্থ ব্যবস্থার দেশ, গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থ ব্যবস্থার দেশ। আশা করি সবাই বুঝতে পারছেন। ক্লিয়ার, ওকে। এরপর হ্যাঁ, আবার তার বন্ধু সাইমের কাছ থেকে জানতে পারে যে কিছু দেশ, তার মানে কিছু দেশ, কোন দেশ এটা বলা নাই, কিছু দেশে অধিকাংশ অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়। তবে তার মানে কিছু অংশ হচ্ছে ব্যক্তি মালিকানা, ওকে। তবে অনেক ক্ষেত্রে সরকারি উদ্যোগেও নিয়ন্ত্রণ বিদ্যমান। তার মানে দেখেন, ব্যক্তিও আছে, সরকারিও আছে, দুইটা শব্দই আছে। তার মানে কিছু দেশ, মানে কিছু দেশের মধ্যে প্রথম যে দেশটা বলছে, প্রথম যে দেশটা বলছে সেটা কোন ধরনের অর্থ ব্যবস্থার দেশ বলেন তো? প্রথম যেটা বলছে সেটা হচ্ছে কোন ধরনের অর্থ ব্যবস্থা? সেটা হচ্ছে কি? মিশ্র অর্থ ব্যবস্থার দেশ। ক্লিয়ার, ওকে। এরপর দেখেন, অন্য একটি অর্থ ব্যবস্থা আবার বলছে, মানে ও দুইটা দেশের কথা বলছে। কয়টা দেশের কথা বলছে? দুটি। তাহলে একটা দেশ হচ্ছে মিশ্র। এখন দেখেন পরেরটা কি হবে। অন্য একটি অর্থ ব্যবস্থা শরিয়া মোতাবেক পরিচালিত হয়। তাহলে আমি বলছিলাম পবিত্র কুরআন, ঠিক আছে, বা শরিয়া মোতাবেক যদি কোন দেশের কোন অর্থব্যবস্থা পরিচালিত হয়, তাকে আমরা বলবো হচ্ছে কোন অর্থব্যবস্থা? ইসলামী অর্থব্যবস্থা। এখানে মানব কল্যাণে সম্পদের সর্বোচ্চ ব্যবহার হয়। তার মানে এই পরের দেশটা হচ্ছে কোন দেশ? ইসলামী অর্থব্যবস্থার দেশ, ইসলামী অর্থব্যবস্থার দেশ। আশা করি সবাই বুঝতে পারছে, অর্থব্যবস্থার দেশ। কেউ না বুঝলে বলেন, ওকে। তার মানে দেখেন, আমি আবার বলতেছি, দেশ, রহমান সাহেব দেশে বেড়াতে গেছে, গিয়ে দেখলে যে ওখানে কোনো ধরনের ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান নাই, সবগুলো সরকারি প্রতিষ্ঠান। এই জন্য দেশে কোন ধরনের অর্থব্যবস্থা? সমাজতান্ত্রিক। কিন্তু রহমানের নিজের দেশে সবগুলো ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান। এর জন্য রহমানের দেশে কোন ধরনের অর্থব্যবস্থা? গণতান্ত্রিক। ক্লিয়ার, ওকে। এরপর দেখো, ওর বন্ধু সাইমের কাছ থেকে ওরা হচ্ছে দুইটা দেশ সম্পর্কে জানতে পারছে। কয়টা দেশ? দুইটা দেশ। কিছু দেশ মানে দুইটা দেশ, ওকে। এখানে বলছে প্রথম দেশটা অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, তবে অনেক ক্ষেত্রে সরকারি উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিদ্যমান। সরকারি, তারপরে ব্যক্তি সরকারি থাকলে উনি বন্ধু সাইম প্রথম যে দেশটা বলছে সেটা হচ্ছে কি? মিশ্র, ঠিক আছে। এবং পরে যে দেশটার কথা বলছে সেটা হচ্ছে ইসলামী। তাহলে দেখেন আপনি গ নাম্বার কি বলছে। ক্লাস এটা শেষ, 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, একটু মনোযোগ দেখেন। উদ্দীপকে আব্দুর রহমান সাহেবের দেশে, আব্দুর রহমানের সাহেবের দেশে বলছে কোন অর্থ ব্যবস্থা বিদ্যমান? একটু আমাকে কমেন্টে জানাও, আমি এখানে সব বলে দিছি। তাহলে রহমান সাহেবের দেশে, রহমান সাহেবের দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা? আমি লিখেও দিছি, একটু জানান কাইন্ডলি, 1 মিনিটের মধ্যে জানান। 1 মিনিট। রহমান সাহেবের দেশ, দেখেন, রহমান সাহেবের দেশ। না, রোমানা সুলতান এটাকে সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা বলা যাবে, সরকার অর্থব্যবস্থা বলা যাবে না, না বললেই ভালো। আবিদ হোসাইন বলছে ধনতান্ত্রিক, রোমানা সুলতানা সমাজতান্ত্রিক। আবিদ ধনতান্ত্রিক, ওকে, সমাজতান্ত্রিক, ওকে। বাকিরা জানান,
রোমানা সুলতানা সমাজতান্ত্রিক, রূপশ্রী সমাজতান্ত্রিক। বাকিরা জানান। বাকিরা জানান। আর আমি তোমাদেরকে যেভাবে সৃজনশীল লিখতে বলছি সেটা হচ্ছে তুমি যদি বি পাওয়ার স্টুডেন্ট হও, তুমি ওই টেকনিকে সৃজনশীল লিখলে তুমি হচ্ছে এ মাইনাস পাওয়া, তোমার মানে গ্রেড পয়েন্টটা বেড়ে যাবে যদি ওই টেকনিকে লিখো, তাহলে ওই সিস্টেমে লিখবা। আর এখন জানাও রিক্তা সমাজতান্ত্রিক আর রহিম মজুমদার সমাজতান্ত্রিক। হ্যাঁ ভাই, একজন মনে ভুল করলো, বাকিরা সবাই ঠিক করেছে। দেখেন এখানে বলা আছে কিন্তু তার দেশে, মানে কার দেশে, রহমান সাহেবের দেশে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত এবং ক্রেতা বিক্রেতার মধ্যে অবাধ প্রতিযোগিতা বিদ্যমান। তার মানে রহমানের দেশে ধনতান্ত্রিক, তাহলে এখানে আপনি একটু লিখে ফেলেন ধনতান্ত্রিক। ধনতান্ত্রিক। আমি এসএস নেওয়ার জন্য সুযোগ দিব, আগে সবকিছু লিখে ফেলেন, ঠিক আছে? ওকে, এবার দেখেন 2 নাম্বার কি বলছে, উদ্দীপকে সাইমের বর্ণিত প্রথম দেশ। সাইম দুইটা দেশের কথা বলছে, দেখছেন বন্ধু, সাইম কটা দেশ কথা বলছে? দুইটা। একটা হচ্ছে এটা, এই প্রথম দেশ, আর একটা বলছে এইটা। দুইটা বলছে প্রথম দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা, কোন ধরনের, ব্যাখ্যা করো, একটু জানান কষ্ট করে, একটু জানান। 1 মিনিট সময়, 1 মিনিট, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। উঠা গেছে ভাই, এখন নতুনটা বলেন, নতুনটা বলেন, একটু তাড়াতাড়ি বলেন। নাসরিন, নাসরিন এগুলো চলে গেছে, সমাজতান্ত্রিক চলে গেছে। বাকিরা জানান। আপনি এখানে আপনারা যে কমেন্টটা এখন করবেন সেটা আমার কাছে 1 মিনিট পরে আসবে, সুতরাং আপনাকে তাড়াতাড়ি কমেন্ট করতে হবে। হ্যাঁ, ওকে। আহ মোহাম্মদ হামেদ মিশ্র, বাকিরা জানান। বাকিরা জানান। রিক্তা মিশ্র, অর্পিতা দে মিশ্র, অর্পি ঘোষ মিশ্র, বাকিরা জানান। দীপ্ত সেনগুপ্ত মিশ্র, সাইমা আক্তার মিশ্র। ওকে, আর আপনারা যারা এখনো শেয়ার করেন একটু কষ্ট করে শেয়ার করে দেন। ওকে, দেখেন, হ্যাঁ দেখেন এখানে কার কি বলছে, দেখেন এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যক্তি মালিকানায় পরিচালিত হয়, তবে অনেক ক্ষেত্রে সরকারের উদ্যোগে উদ্যোগ ও নিয়ন্ত্রণ বিদ্যমান। সুতরাং এখানে সাইমের প্রথম দেশটা হবে কি, মিশ্র। ঠিক আছে, সবাই রাইট আনসারই দিছেন। ওকে, এটাতে একজন ভুল আনসার দিছে, বাকিরা ঠিক দিছে, এখানে সবাই ঠিক দিছে। ওকে, ঠিক আছে। অবস্থা উদ্দীপকে এ দেশের অর্থনৈতিক ব্যবস্থা 3টা বসে বলে, এ দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা, আমি বলেই দিছি। এ দেশে গিয়ে দেখলাম যে দেশটির সম্পদের ব্যক্তিগত মালিকানা অনুপস্থিত, তার মানে সবগুলো সরকারি প্রতিষ্ঠান। এই জন্য এ দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, এটা আমি লিখেও দিয়েছি, এই জন্য আমি এখানেও লিখে দিচ্ছি। এ দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। তো সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা তোমাকে আমি অনেকগুলো প্রশ্ন পড়াইছি, তাহলে প্রথমে লিখতে পারো এখানে হচ্ছে কি, সব সম্পদের মালিক হচ্ছে কি, সরকার। ঠিক আছে, ওকে। তারপর নাম্বার 2, এখানে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয়। ঠিক আছে, এখানে চাহিদার উপর কি আছে, নিয়ন্ত্রণ আছে। 3টা লিখতে বলছি, আমি 3টা বলেও দিলাম, আপনি চাইলে অনেকগুলো মানে মানে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, যে পয়েন্টগুলো দিচ্ছি এখান থেকে লিখলে হবে। আর এটা কেউ চাইলে এসএস দিয়ে এসএস নিয়ে রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে আরো বলা যায় যে এখানে মুনাফা অনুপস্থিত। ঠিক আছে, এই জিনিসগুলা। তারপর হচ্ছে সুষম উন্নয়ন হয়, এগুলো আপনি জাস্ট আপনার মনের মতো করে লিখতে পারবেন। এসএস নিয়ে ফেলেন, আমি এসএস নেওয়ার জন্য সময় দিলাম। ওকে, কারো প্রবলেম নাই। ঠিক আছে, আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি। এবার এটা সবার শেষ স্লাইড, এরপর আমাদের ক্লাস শেষ। এটা হচ্ছে লাস্ট স্লাইড, ক্লাস শেষ। এখানে আগের মতোই বলা আছে। কি কি বলছিলাম, এ দেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা, সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক। ওকে, তারপর রহমান সাহেবের দেশে ব্যক্তিগত মালিকানা অবাধ প্রতিযোগিতা। আমি এখানে বলছিলাম যে তার দেশে হচ্ছে কি, গণতান্ত্রিক, গণতান্ত্রিক। ওকে, তারপর সাইমের প্রথম দেশ, সাইমের বন্ধু প্রথম যে দেশটা বলছে সেটা হচ্ছে কি, মিশ্র। প্রথম যে দেশটা বলছে সেটা হচ্ছে কি, মিশ্র। এবং পরেরটা হচ্ছে কি, ইসলামী। পরেরটা হচ্ছে কি, ইসলামী। এটা লিখে দিচ্ছেন, ইসলামী অর্থভাষা দেশ। ওকে, উদ্দীপকের আব্দুর রহমান সাহেবের দেশ, আব্দুর রহমান সাহেবের দেশ মানে তার দেশ। ওকে, এবং এ দেশে দাম নির্ধারণ, উৎপাদন, ভোগ ও শ্রমিকের জীবনযাত্রা মাননীয় রাষ্ট্রের ভূমিকা বলো। তারপর বলেন সাইম সাহেবের দেশটা হচ্ছে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান। তার মানে এটা হচ্ছে কোন তান্ত্রিক, ধনতান্ত্রিক। সাইমের দেশে কোন তান্ত্রিক, ধনতান্ত্রিক। ঠিক আছে, ওকে। আর এ দেশ, এ দেশে দেখেন তো
এদেশে কোন ধরনের সমাজতান্ত্রিক। ওকে, সমাজতান্ত্রিক। তাহলে বলেন, একটা একটা বলেন। দাম, দামটা হচ্ছে এখানে চাহিদা এবং যোগানের মাধ্যমে কি করা হয়, মানে ক্রেতা বিক্রেতা দর কষাকষির মাধ্যমে নির্ধারণ করা হয়। ঠিক আছে, স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে নির্ধারণ করা হয়। দামটা এখানে ধনদান থেকে নির্ধারণ হয় যে স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে। ওকে, আর সমাজতান্ত্রিকে দামটাকে নির্ধারণ করে দেয় সরকার। ঠিক আছে, ওকে। এখানে যেহেতু এখানে প্রচলিত থাকে উৎপাদন বৃদ্ধি পায়, এখানে উৎপাদন কি যতটুকু প্রয়োজন ততটুকুই করা হয়। ওকে, এখানে ভোগের ক্ষেত্রে স্বাধীনতা আছে, এখানে ভোগের কি করে চাহিদার উপর কি করে নিয়ন্ত্রণ করে কোন অর্থ ব্যবস্থায়, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায়। ওকে, এরপর কি বলছে, শ্রমিকের জীবনযাত্রা মান। এখানে দেখেন শ্রমিকদের শোষণ হয়, এখানে শ্রমিকদের শোষণ হয় না। জাস্ট আপনি পার্থক্যের মতো করে সুন্দর করে সাজিয়ে লিখে দিলে হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, এবার আসি 2 নাম্বারটা। উদ্দীপকের সাইমের বর্ণিত অর্থব্যবস্থার মধ্যে তুলনা। দেখেন, উদ্দীপকের সাইমের বর্ণিত অর্থব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করো। দেখি আপনি বলেন রোমান চিহ্ন একে কোনো প্রবলেম আছে কিনা। ওকে, দেখেন এতটুকু কারো কোনো প্রবলেম আছে কিনা দেখেন, এই প্রশ্নটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা দেখেন। আপনি জাস্ট এই জিনিসগুলো লিখে দেন। দাম নির্ধারণ, এটা দামটা নির্ধারণ হয় গণতান্ত্রিক স্বয়ংক্রিয়ভাবে, সমাজতান্ত্রিক এটা সরকার নির্ধারণ করে দেয়। উৎপাদন, এখানে উৎপাদন বেশি করে যেহেতু প্রচলিত থাকে, এর উৎপাদন চাহিদার উপর ভিত্তি করে করা হয়। ভোগ, এখানে ভোগের ক্ষেত্রে কি আছে, নিয়ন্ত্রণ আছে। এখানে গণতান্ত্রিক ভোগের কি আছে, স্বাধীনতা আছে। ঠিক আছে, শ্রমিকের জীবন যাপন, এখানে শ্রমিকদের শোষণ করা হয়, কিন্তু এখানে শ্রমিকদের শোষণ করা হয় না, শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হয়। এতটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা জানা। রিক্তাতে নাই স্যার, রোমানা সুলতানা নাই, অর্পি ঘোষ নাই, তারপর রোমানা সুলতানা নাই। ওকে, আমরা নেক্সট চলে যাচ্ছি। ওকে, এরপর 2 নাম্বারটা দেখেন। 2 নাম্বার কি বলছে, আমি এটা মুছে দিচ্ছি। চাইলে এটা কেউ এসএস নিয়ে রাখতে পারেন, এসএস নিয়ে ফেলেন। ওকে, দেখেন আমি জাস্ট এটা মুছে দিচ্ছি। ওকে, দেখেন সাইম কয়টা দেশের কথা বলছে, সাইম দুটা দেশের কথা বলছে। একটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থা দেশের কথা বলছে, একটা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার কথা বলছে। তার মানে বলছে সাইমে বর্ণিত অর্থব্যবস্থা মধ্যে তুলনামূলক আলোচনা করো, মানে পার্থক্য আছে কি, তাহলে আপনি লিখবেন পার্থক্য আছে। কারণ হচ্ছে প্রথম যে দেশটা বলছে সেটা হচ্ছে মিশ্র, আপনি মিশ্রর বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করবেন। এরপর পরবর্তী যে দেশটার কথা বলছে সেটা হচ্ছে ইসলামী, আপনি ইসলামী অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করলে হবে। তার মানে তুলনামূলক আলোচনা করতে বলছে, তার মানে আপনি লিখবেন সাইম হচ্ছে যে দেশগুলোর কথা বলছে, প্রথমটা হচ্ছে মিশ্র অর্থব্যবস্থার দেশ এবং দ্বিতীয়টা হচ্ছে ইসলামী অর্থব্যবস্থার দেশ। আশা করি কারো কোনো প্রবলেম নাই, এটা প্রবলেম হবার কথা না। এরপর দেখেন 3 নাম্বারটা দেখেন, 3 নাম্বার প্রশ্ন। উদ্দীপকে এ দেশ ও সাইমের প্রথম দেশ, তার মানে উদ্দীপকে এ দেশে হচ্ছে কোন ধরনের অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক। তাহলে এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা দেখেন তো। আচ্ছা, আপনি 2 নাম্বারটাও এসএস নিয়ে ফেলেন, 2 নাম্বারটাও এসএস নিয়ে ফেলেন। ওকে, এরপর দেখেন, এরপর এই জিনিসগুলো দেখেন। ওকে, দেখেন উদ্দীপকে এ দেশে কোন ধরনের অর্থব্যবস্থা দেখেন তো, এ দেশে সমাজতান্ত্রিক, আমি লিখলাম এ দেশে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। ওকে, এবং দেখেন সাইমের প্রথম দেশ, সাইম দুইটা দেশের কথা বলছে, একটা কি বলছে মিশ্র, একটা হচ্ছে কি ইসলামী। তার মানে সাইমের দেশ প্রথম দেশ হচ্ছে কি, সাইমের প্রথম দেশ হচ্ছে কি মিশ্র। ঠিক আছে, অবস্থার মধ্যে পার্থক্য আছে কি দেখি বলেন তো, পার্থক্য আছে কিনা একটু জানান, পার্থক্য আছে কিনা একটু জানান। দেশ সাইমের দেশ হচ্ছে সমাজতান্ত্রিক, সরি, তার দেশ হচ্ছে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সাইমের প্রথম দেশে মিশ্র অর্থব্যবস্থা। তারপর দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা আপনি আমাকে একটু জানান। একটু কাইন্ডলি তাড়াতাড়ি জানান। পার্থক্য আছে কিনা। আছে স্যার, রোমানা সুলতানা আছে, পাপড়ি দিয়ে বৃষ্টি বলতেছে নাই। ওকে, নাসরিন নাসরিন বলতেছে নাই। ওকে, বাকিরা জানান। রোমানা সুলতানা আছে, দীপ্ত সেন হ্যাঁ আছে, পাপড়ি দে আছে, মৌলিকা আছে। হ্যাঁ, ওকে, আমরা আর কমেন্ট দেখছি না। হ্যাঁ, দেখেন
দেশে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা এবং 7 প্রথম দেশে হচ্ছে মিশ্র অর্থ ব্যবস্থা। সুতরাং দুইটা অর্থ ব্যবস্থার মধ্যে বৈশিষ্ট্যগত দিক থেকে কি আছে, পার্থক্য আছে। তাহলে আপনি কি করতে পারেন, ভাবে ঘর করে হচ্ছে জাস্ট বৈশিষ্ট্য করে লিখে দিলে হয়ে যাচ্ছে। প্রথমে লিখবেন পার্থক্য আছে, পার্থক্য আসার পর আপনি জাস্ট বৈশিষ্ট্যগুলো পার্থক্য আকারে লিখে দিলে হয়ে যাচ্ছে। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। এই দুইটা প্রশ্ন লিখে গেলে হচ্ছে আপনার প্রথম অধ্যায় শেষ। মানে প্রথম এখানে বেশি প্রশ্ন আসছে উৎপাদন সম্ভাবনা রেখাময় সুযোগ পেয়ে নিয়ে একটা প্রশ্ন আসতে পারে, আর একটা প্রশ্ন হচ্ছে এই অর্থ ব্যবস্থা থেকে আসার পসিবিলিটি হচ্ছে সবচেয়ে বেশি। আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। এবং এতটুকু কেউ যদি এরপরও না বুঝো তাহলে তুমি আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবা, আমি অবশ্যই তোমাদেরকে বুঝিয়ে দিব। ঠিক আছে? ওকে, আমাদের এসপির প্রত্যেকটা টিচার আন্তরিক, আপনি যতক্ষণ বুঝবেন না ততক্ষণ আমরা বুঝাতে বাধ্য আপনাকে। ঠিক আছে? ওকে, আশা করি এতটুকুতে কারো কোনো প্রবলেম নাই। আর আপনি প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। এবং এখন একটু ওয়েদার চেঞ্জ হয়েছে, আপনি নিজে সুস্থ থাকেন, কারণ সামনে পরীক্ষা। আমার মনে আছে এখনো, আমি এসি পরীক্ষা দিয়েছি 3 মাস না পড়ে, আমার এখনো মনে আছে। 3 মাস আমি টোটালি পড়ালেখা না, পরীক্ষার দিনও পড়ালেখা করি নাই, এবং সকালবেলা ঘুম দিয়ে উঠে পরীক্ষা দিয়ে যেতাম, ওই লেভেলে অসুস্থ ছিলাম। সুতরাং আপনি একটু সচেতন থাকেন, খাওয়া দাওয়া ঠিক মতো করেন, ঠিক মতো ঘুমান, এবং যত পারেন ঠান্ডা জিনিস খাওয়া থেকে একটু বিরত থাকেন। কারণ আপনি যদি অসুস্থ হয়ে যান, আপনার হচ্ছে 2 বছরের পরিশ্রম একদম মাটি, যেটা আমার বেলায় হয়েছে। সুতরাং নিজে সুস্থ থাকেন এবং রুটিন মেনে পড়া করেন। যেটা বুঝবেন না সেটা আমাদের কাছে আসেন, আমরা আপনাকে সমাধান করে দিব। এবং ইকোনমিক্স প্রায় 20টা অধ্যায়, আপনি যদি বলেন যে স্যার আমার পক্ষে পসিবল না 20টা অধ্যায়, তাহলে আপনি আমার কাছে আসেন, আমি আরো কমাই দিব। ঠিক আছে? যেমন আজকে বললাম যে শুধু 2টা সৃজনশীল যদি আপনি পড়েন, পুরো অধ্যায় প্রিপারেশন হয়ে গেল। তো আশা করি কারো কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তোমাদের সাথে কালকে ক্লাসে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া এবং আশীর্বাদ করবা। সবাইকে ধন্যবাদ।